চলো, আমরা আগের দিন নাউন এর অ্যাপোস্ট্রফি এই পার্টটা আমরা পড়েছি। নাউন প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি নাউনের। তো স্ক্রিন আজকে আমরা দেখাচ্ছে না, না স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। বাকিরা দেখো তো, দেখা তো যাবে, শেয়ার করা আছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তুমি আরেকবার জয়েন হও, তাহলে দেখবা ঠিক হয়ে যাবে। আর প্রত্যেককে আপডেট করবে, আমি এটা যেন বলতে না হয়, প্রতি সপ্তাহে দেখবে এই আপডেট চাই, আপডেট করবে, না হলে কিন্তু দেখবে অটোমেটিক ক্লাস থেকে লিভ হয়ে যাওয়া বা বুঝতে না পারা এরকম কেস ঘটতে পারে। তো যেটা বলছিলাম, নাউনের আমরা আজকে অ্যাপোস্ট্রফি পার্টটা শেষ করব এরকম প্ল্যান করে এসেছি। চলো দেখি কতটা করা যায়। এবং এখান থেকে আমরা আলোচনা আগের দিন করেছিলাম, বেসিক অনেক কিছু বলেছিলাম। আমি একবার হালকা করে বলে দিই, অ্যাপোস্ট্রফি হচ্ছে যে একটা নাউনের আরেকটা নাউনের ওপর যে অধিকারটা, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। যেমন দেখো এখানে লেখা আছে দীপিকার বাড়ি, তো দীপিকা একটা নাউন, হাউস একটা নাউন। তো পরপর দুটো নাউন এভাবে বসতে পারে না, দীপিকা হাউস বলে কিছু হয় না। দীপিকার অধিকার বোঝাচ্ছে, যখনই অধিকারের ব্যাপারটা আসবে দ্বিতীয় বা পরের যে নাউনটা থাকবে তার উপর, তখনই কিন্তু আমি অ্যাপোস্ট্রফি ইউজ করব। তো এখানে দীপিকাজ হলো, অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হলো, কারণ দীপিকার একটা অধিকার বোঝাবো এই জন্য। এটা একটা বলেছিলাম আগের দিন। আর কি বলেছিলাম, যে এই যে দুটো নাউন আছে, প্রথম নাউনটার সাথে অ্যাপোস্ট্রফি এসটা লাগে, কারণ এই নাউনটার অধিকার বোঝায় পাশে যে নাউনটা থাকে তার ওপর। আর অ্যাপোস্ট্রফি কি, অ্যাপোস্ট্রফি দু প্রকার, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফির সাথে একটা এস লেগে থাকবে আর শুধুমাত্র চিহ্নটা। তো অ্যাপোস্ট্রফি দেখো, নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস লাগিয়েছি এর মাথায়, আর একটা নাউনের সাথে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন লাগিয়েছি। আজকে আমরা এখান থেকে যে প্রশ্নটা এক্সামে আসে, কোথায় অ্যাপোস্ট্রফি এস লাগবে আর কোথায় অ্যাপোস্ট্রফি চিহ্ন লাগবে। তো আমরা অনেকেই জানি বা অনেকেই হয়তো বলে দিই যে স্যার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস তখনই লাগবে যদি নাউনটা লিভিং হয়, কিন্তু এটা কিন্তু একদম 100% নয়। নাউন যদি লিভিং হয়, অর্থাৎ তার যদি প্রাণ থাকে, তার সাথে স্যার অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে দেবো। আর নন লিভিং এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হবে না বা অ্যাপোস্ট্রফি চিহ্ন হবে না, অফ দিয়ে করব, যেমন দা লেগস অফ দ্য টেবিল, এরকম একটা পুরোপুরি এই ব্যাপারটা কিন্তু নয়। কিছু নন লিভিং রয়েছে যাদের শেষে অ্যাপোস্ট্রফি চিহ্ন বা অ্যাপোস্ট্রফি এস চিহ্ন আসে, সেগুলো আজকে পড়বো। তারপরে পয়েন্ট আমরা কি বলেছিলাম, দেখো যে অ্যাপোস্ট্রফি কেবলমাত্র নাউনের সাথে লাগে, অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে অ্যাপোস্ট্রফি লাগে না। কারণ নাউনের সাথে যখনই আমি অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে দিই, তখন সেটা অ্যাডজেক্টিভ করার জন্যই আমরা ইউজ করি, এবং সেই অ্যাডজেক্টিভটার নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে কখনো অ্যাপোস্ট্রফি লাগে না, শুধুমাত্র নাউনের সাথে লাগে, এবং সেটা পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। নেক্সট যে পোর্শনটা বলেছিলাম, এইখানটায় নরমালি অ্যাপোস্ট্রফি ইজ ইউজড উইথ লিভিং থিংস। নরমালি সাধারণত অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। তো অ্যাপোস্ট্রফি বলতে এখানে তোমার দুটো জিনিসকেই বলছে, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস এর কথা, আর একটা শুধু অ্যাপোস্ট্রফি চিহ্নের কথা। ঠিক আছে, তো বলছে নরমালি অ্যাপোস্ট্রফি ইজ ইউজড উইথ লিভিং থিংস। নরমালি মানে হচ্ছে 90% ক্ষেত্রে, বাকি থাকলো 10% ব্যতিক্রম যেটা, সেই 10% ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো কি ব্যাপারটা। মানে আমি বলতে চাইছি, যেটা একটু আগে বললাম, যে লিভিং থিংস এর সাথে তো অ্যাপোস্ট্রফি চিহ্ন বা অ্যাপোস্ট্রফি এস বসে ঠিকই, বাট কিছু রয়েছে 10% কিছু নন লিভিং রয়েছে, সেই নন লিভিং এর সাথে তোমার এই অ্যাপোস্ট্রফি চিহ্ন বা অ্যাপোস্ট্রফি এস বসে। সেগুলো আজকে আমরা দেখবো যে কোন নন লিভিং এর সাথে অ্যাপোস্ট্রফি এস বসে বা অ্যাপোস্ট্রফি চিহ্ন বসে। বেশ, এবার আমরা এই জিনিসটা বলেছিলাম, এই যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়, এই জায়গাটা একটু সংশোধন করবা, ঠিক আছে? যদি খাতায় তুলে নেওয়া থাকে তাহলে সংশোধন করবা। কি, এই যে অ্যাপোস্ট্রফি এসটা সিঙ্গুলার লিভিং নাউনের সাথে বসে, যেই নাউনটার মানে উইদাউট এস বা ইএস, এটা কিন্তু লিখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এটা আগের দিন আমি লিখিনি, আমি বলেছিলাম পরের দিন বলবো, এখান থেকেই এখানে লিখে নেবা, এখানে উইদাউট এস বা ইএস, অর্থাৎ যেই নাউনের শেষে এস বা ইএস, লিভিং নাউনের শেষে এস বা ইএস থাকবে না, তার সাথে অ্যাপোস্ট্রফি এস লাগাবো। যেমন দেখো বয়, উপরে লেখা আছে, এই দেখো বয়, এই বয় মানে ছেলে, এবার ছেলেটার পেন আমি বলবো, তো ছেলেটার পেন, তো এখানে আমি পেনটা বসালাম, দুটো নাউন পর পর হয়ে গেল। এবার ছেলেটার পেন, এই পেনটার উপর অধিকার বোঝাচ্ছে ছেলেটার, তাহলে এখানে আমরা দেবো অ্যাপোস্ট্রফি এস। কেন অ্যাপোস্ট্রফি এস দিলাম? কারণ দেখো বয়টা হচ্ছে কি লিভিং, এক নম্বর রিজন। এক নম্বর রিজন হচ্ছে বয়টা হচ্ছে লিভিং। দু নম্বর রিজন হচ্ছে বয়টা হচ্ছে সিঙ্গুলার লিভিং নাউন
তার সাথে সাথে কি বলবো আজকে যেটা আমি বললাম, উইদাউট এস বা ইএস, অর্থাৎ যার শেষে এস বা এন্ডিং উইদাউট এস বা ইএস, এই কথাটা লিখতে হবে, এন্ডিং উইদাউট এস বা ইএস, অর্থাৎ যার শেষে এস বা ইএস নেই। শেষে এস বা ইএস চলে এলে কি হবে, শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন হবে, বলছি সেটা। ঠিক আছে, আমি এইখান থেকে শুরু করবো আজকে ফ্রেশ করে। আমি এই স্লাইডটাকে হটাই এখান থেকে, আমি আজকে এখান থেকে ফ্রেশ করে শুরু করছি, মানে আগের দিন বলেছিলাম। দেখো ক্লিয়ার করি, অ্যাপোস্ট্রফি এস কোথায় বসবে আগে আমরা দেখে নেব। অ্যাপোস্ট্রফি এস বসবে 1 নম্বর পয়েন্ট, লিভিং নাউন ব্র্যাকেটে সিঙ্গুলার। ঠিক আছে, লিভিং নাউন সেটা কি হবে, সিঙ্গুলার হবে, একটাকে বোঝাবে, এবং বাংলায় লিখি তাহলে তোমাদের সুবিধা হবে, এবং যার শেষে এস বা ইএস থাকবে না। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে, আর কোথায় বসবে, লিভিং নাউন, এটা কি প্লুরাল, এবং যার শেষে, এটাও একই কেস, যার শেষে এস বা ইএস থাকবে না। কেন এগুলো হচ্ছে আমি বলছি। ধরো উদাহরণ দিই, আমরা এখান থেকে আজকে শুরু করলাম, উদাহরণ দিই, যেমন ধরো বললাম কুকুরটির লেজ, কুকুরটির লেজ, বা একটা ভালো বলি, ধরো দিলাম মেয়েটির বা ছেলেটির শার্ট, দ্য বয়েজ, ছেলেটির শার্ট। তো বয় কি ছিল, বয় ছিল সিঙ্গুলার, আর তার সাথে এস বা ইএস নেই, তো সেটাই বলেছি যার শেষে এস বা ইএস থাকবে না। আর কি বললাম, লিভিং নাউনের সাথে থাকবে যেটা প্লুরাল, ধরো বললাম মেয়েগুলির শার্ট, তাহলে মেয়েগুলি ইংরাজি কি, ও মহিলাদের বলছি, হ্যাঁ মহিলাদের ইংলিশ কি, উইমেন, উইমেনের প্লুরাল হচ্ছে উইমেন, তো তাদের শার্ট বা ড্রেস বলবো ভালো লাগবে, তো এদের অধিকার বোঝাচ্ছে তাই এরা অ্যাপোস্ট্রফি এস দিলাম, তো ড্রেস এইটা। তাহলে দেখো উইমেনটা কি, উইমেনটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, এবং শেষে কি, এর শেষে এস বা ইএস নেই, এই জন্য আমি অ্যাপোস্ট্রফি এসটা দিলাম। ঠিক বয়টাও কি, বয়টা হচ্ছে সিঙ্গুলার, এবং শেষে কি এস বা ইএস নেই, এই হচ্ছে ব্যাপার। এইটা তো ইজি, কিন্তু দেখা গেল এরকম আছে কিছু ওয়ার্ড যাদের, লিখে দিই দাঁড়াও, শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন বসবে হিসিং সাউন্ড, হিসিং সাউন্ড ব্যাপারটা কি দেখো, হিসিং সাউন্ড যুক্ত, এগুলো বইয়ে নেই, বইয়ে পাবে না, হিসিং সাউন্ড যুক্ত নাউনের শেষে। দেখো সাপের আওয়াজ যেটা হিস করে যে ব্যাপারটা হয়, দেখো শেষে এস থাকবে, যখন কোনো নাউনের শেষে এস থাকবে তখন সেই নাউনটার দেখবা যে সাউন্ডটা হবে উচ্চারণ করার সময়, দেখবা হিসিং, এই হিসিং ব্যাপারটা আসবে। ঠিক আছে, তো হিসিং সাউন্ড আসবে এরকম কিছু ওয়ার্ড আমি বলে দিচ্ছি, হিসিং সাউন্ড আসে এরকম কিছু ওয়ার্ড যাদের শেষে, যাদের শেষে এস বা ইএস বা তোমার কি বলবো, দাঁড়াও এখানে এস ইএস না দিয়ে, 1 মিনিট, যাদের শেষে এস বা ডবল এস, ইএস নাও হতে পারে, অথবা সিই, এটা তোমরা কিন্তু পড়োনি, আজকে হয়তো অনেকে শুনবে, সিই থাকবে, এইরকম নাউনের শেষেও কিন্তু হিসিং সাউন্ড আসে এবং শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন বসে। আমি উদাহরণ দিয়ে এগুলোকে ক্লিয়ার করব। আরেকবার বলছি, অ্যাপোস্ট্রফি চিহ্নটা বসবে শেষে, এই অ্যাপোস্ট্রফি, এই যে এসটা, এই এসটা বসবে না কখন, যেসব নাউনের যখন আমি উচ্চারণ করব তখন হিসিং সাউন্ড আসবে, অর্থাৎ একটা এস সাউন্ডটা আসবে, যেমন উচ্চারণ ইয়ে করে দেখায়, লিখে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো বললাম জেসাস লাইফ, জেসাস,
যিশু খ্রিস্টের জীবনকে বলতে পারি না? তো যিশু খ্রিস্টের জীবন ইংরাজি কি বলবো? তো যিশু খ্রিস্ট কিন্তু ইংলিশ হচ্ছে জেসাস। তো দেখো জেসাস যখন বলছো তখন একটা শেষে হিসিং স সাউন্ড বেরোচ্ছে। তো যখনই এরকম হিসিং সাউন্ড বেরোবে বা যদি বুঝতে না পারো তাহলে দেখবা হিসিং সাউন্ড বেরোয় এরকম নাউন হচ্ছে শেষে এস থাকবে কিংবা ডবল এস থাকবে কিংবা সিই থাকবে। তখন তাদের অধিকার বোঝালে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন বসাবে অর্থাৎ জেসাস লাইফ। এটা হচ্ছে কারেক্ট। কখনো এরকম করবে না জেসাসেস লাইফ এরকম করবে না, এটা ভুল, এটা হবে না। আরো উদাহরণ দিই, আমরা আগের দিন বলেছিলাম দেখো যে গার্লস হোস্টেল, গার্লস দেখো গার্লস হোস্টেল মেয়েদের, তাহলে মেয়েদের তাহলে অনেকগুলো মেয়ে তাই এস লাগালাম গার্লস। এবার এদের হোস্টেলের কথা বলছি, তো এটা অধিকার বোঝাচ্ছে মেয়েদের হোস্টেল, তাহলে আমাকে একটা অ্যাপোস্ট্রফি লাগাতে হবে। এবার এখানে আমি শুধু কি লাগাবো? অ্যাপোস্ট্রফি চিহ্ন লাগাবো। কখনো এরকম করবে না, এরকম করবে না। তার কারণ যেসব নাউনের শেষে এস ডবল এস আর সিই থাকবে তাদের দেখবে হিসিং সাউন্ড আসবে, অর্থাৎ শেষে দন্ত স সাউন্ড আসবে, দন্ত স সাউন্ড এলেই অ্যাপোস্ট্রফি চিহ্ন থাকবে, এসটা উঠে যাবে। তো গার্লস হোস্টেল এটা হচ্ছে সঠিক। ঠিক সেরকম করে ছেলেদের মেস বয়েজ, দেখো এস যখন করছে তখন হিসিং একটা আওয়াজ হচ্ছে, তো এখানে আমাকে শুধু এইটা দিতে হবে বয়েজ মেস। আর যে ইম্পর্টেন্ট এগুলো তো ইজি, ইম্পর্টেন্ট গুলো আমি পুরো লিখে দিচ্ছি যেগুলো এক্সামে এসেছিল বা আসে। দ্য গার্লস মেয়েদের, অনেকগুলো মেয়ের কথা বলছি। হ্যাঁ বলো, কেউ কিছু বললে বলতে পারো। হ্যাঁ স্যার বলছি টিচার ডেতে মানে টিচার্স প্লুরাল ফর্ম লেখার পরে অ্যাপোস্ট্রফি দেওয়া উচিত। অনেকে দেখি শুধুমাত্র টিচার তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেয়, হ্যাঁ তো টিচার্স, ওটা তো ভুল। দেখো হ্যাঁ ভুল, টিচার্স এটা শুধু এই চিহ্ন হবে, বুঝতে পারছো, শুধু চিহ্ন হবে। টিচার্স ডে দেখবা যে যা পারে লিখে, কিন্তু সঠিকটা হচ্ছে এইটা। ফর, আমি যেগুলো ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসতে পারে। ফর গুডনেস, লাস্টে ইএস থাকলে কি হয় দাদা? ইএস থাকলে লাস্টে ইয়েস থাকলে হিসিং সাউন্ড ইএস এলেই থাকলে লাস্টে, হ্যাঁ লাস্টে ইয়েস সাধারণত ওই নাউনের ক্ষেত্রে আসবে না, ওই জন্য দিলাম না। ইয়েস থাকলেও হিসিং আওয়াজ হলেই তোমার শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন, কারণ শেষে ইয়েস, ইয়েসটা আমি না দেখবো না, আমি আওয়াজটা দেখবো আর এই এই এসটার উচ্চারণটা দেখবো। এসটার উচ্চারণ তো দন্তে স হিসিং সাউন্ডই প্রডিউস করবে, ওই জন্য শুধু অ্যাপোস্ট্রফি মাথায় দেবো, হ্যাঁ এস দেবো না। দেখো ফর গুডনেসেস, তো এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবো সেক। তারপর তোমার মোজেস ল, মোজেস এটা হচ্ছে অরিজিনাল নাম, বৈজ্ঞানিক, এটা বৈজ্ঞানিকের নাম হচ্ছে মোজেস। তো তার ল যখন আমি বলবো তাহলে মোজেস এটা এর অধিকার, এই আইনটার উপর তার অধিকার রয়েছে, সে নিজে বানিয়েছে। তো সেক্ষেত্রে আমি এর অধিকার বোঝাতে গেলে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন বসাবো, কারণ শেষে এস রয়েছে এবং সাউন্ডটা মোজেস হিসিং সাউন্ড প্রডিউস করছে, অর্থাৎ এস এর সাউন্ড আসছে। আরো লিখবো, প্রচুর আছে। পিথাগোরাস, যেটাকে আমরা পাইথাগোরাস, তাই না, পাইথাগোরাস, দেখো শেষে পাইথাগোরা বলে তো আমরা লিখি কি, পাইথাগোরা বলে তো ওনার নাম নয়, ওনার নাম কি পাইথাগোরাস। তাহলে যখনই আমি নামটা লিখে দিলাম তখন এস চলে এলো, তাহলে আমি ইনার যখন সূত্রের কথা বলবো, ধরো থিওরেম, পাইথাগোরাসের থিওরেম বলি আমরা, THEOREM থিওরেম। তো পাইথাগোরাস থিওরেম মানে পাইথাগোরাস সূত্র হলো, কিন্তু পাইথাগোরাস সূত্র তো নয়, পাইথাগোরাস বা পিথাগোরাসের সূত্র। একটা অধিকার বোঝাচ্ছে এর আসছে, কিন্তু অধিকার বোঝালে কি হবে, শেষে ইনার শেষে এস আছে, তাহলে অধিকার বোঝাতে গেলে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবো, কারণ এটা হিসিং সাউন্ড প্রডিউস করছে। এর সাথে যদি এরকম লিখো ভুল হয়ে যাবে। তারপর ধরো কিডস পোয়েম, জন কিডস, তো কিট বলে হয় না, কিট, কিট পোয়েম যদি তুমি এটা যদি লিখো, ধরো এটা যদি লিখো কিডস পোয়েম, ভুল হয়ে গেল, কারণ ওনার নাম কিট নয়, ওনার নাম অরিজিনাল নাম হচ্ছে কিডস, এস আছে ওনার নামের সাথে, তাহলে কিডস শেষে দন্তে স আসছে, হিসিং সাউন্ড চলে আসছে, এই জন্য আমি শুধু এনার অধিকার বোঝাতে গেলে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবো। কি বোঝা যাচ্ছে তো? কমেন্ট করো। হ্যাঁ স্যার। হ্যাঁ তারপর দেখো আরেকজন আছেন বিখ্যাত, এইগুলো দিচ্ছি কারণ এগুলো পরীক্ষায় এসেছিল, সক্রেটিস। তো ওনার নামেও শেষে এস আছে, তো ওনার যদি অধিকার বোঝায় তাহলে আমাকে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হবে। ফিলোসফি, ফিলোসফি। তারপর ধরো তোমার আচ্ছা আগে এস 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 গুলো দিয়ে দিই, তারপর সিই দু চারটে দেবো যেগুলো পরীক্ষায় আসে। আর্কিমিডিস, ARCHIMEDES,
DES, শুধু আমি কি দেবো অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবো, কারণ ওনার নামই হচ্ছে আর্কিমিডিস, অর্থাৎ শেষে এস থাকে। এবার ইনার আবার অধিকার বোঝাতে গেলে তখন আর অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে, এস দেবো না, আর্কিমিডিসের ল। তারপর দেখো স্যার আগের পেজটা একবার দেখি। এইটা ঠিক আছে। পরে হ্যাঁ, দেখো স্যার। এবার কাস্টমার, ধরো বললাম কাস্টমারদের অভিযোগ আসছে, কাস্টমারদের অভিযোগ, তাহলে কাস্টমারদের অভিযোগ, কাস্টমার তো একজন, এই কাস্টমার তো একজন, কাস্টমারদের অনেকের কথা বলছি, অনেকের কথা বললে আমাকে একটা কি লাগাতে হবে কাস্টমার্স। এবার ইনাদের অভিযোগ, তো এই কাস্টমারদের অধিকার আছে, ইনাদের র লেগে আছে, তাহলে আমাকে অ্যাপোস্ট্রফি আনতে হবে, আর যেহেতু শেষে এস রয়েছে অর্থাৎ হিসিং সাউন্ড, তাই অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হবে শুধু, কাস্টমার্স কমপ্লেন্টস। বুঝতে পারলাম না, এবার বলো, কেটে গেল কথা। তুমি আরেকবার একটু পরে বলো, হ্যাঁ তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু পরে বলো, নেটওয়ার্কটা তোমার যদি ঠিক হবে তখন। আচ্ছা, তারপর দেখো ফর, এটা পরীক্ষায় আসে, ফর কনসিয়েন্সেস, কনসিয়েন্স বিবেক। এবার দেখো শেষে কি আছে সিই, তো সিই কনসিয়েন্স উচ্চারণ করো, দেখো সব ওয়ার্ডের শেষে, আবারও বলছি এটা কিন্তু ভিভিআই, আমি বলে দেবো, এই যে এটা হচ্ছে ভিভিআই, এই যে যেটা লিখছি, দেখো শেষে সিই থাকলেই যে অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবো তা নয়, আমি কি বলেছি হিসিং সাউন্ড প্রডিউস করবে, অর্থাৎ স এই সাউন্ডটা আসবে। তো ফর কনসিয়েন্সেস, কনসিয়েন্স সিয়েন্স, দেখো স আসছে, তাহলে এর যখন আমি অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবো এস দেবো না, ফর কনসিয়েন্স তোমার সেক, ভুল হচ্ছে, কনসিয়েন্সেস দাঁড়াও, এক মিনিট, এরকম এর সাথে এস থাকবে, কালারটা চেঞ্জ হয়ে গেল, এরকম থাকবে ফর কনসিয়েন্সেস সেক। তারপর ধরো আরেকটা কি জানো, এটা গেল পিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, এখানে কোথাও একটা গন্ডগোল লাগছে। হ্যাঁ, যদি ধরো এরকম থাকে, যদি ধরো এরকম দেয় কনসিয়েন্স শুধু, তবুও কিন্তু অ্যাপোস্ট্রফি চিহ্ন বসবে, তার কারণ দেখো শেষে এস সাউন্ড প্রডিউস করছে, হ্যাঁ হিসিং সাউন্ড, ফর কনসিয়েন্স সেক, সম্ভবত এই এসটা থাকে না, এই এসটা থাকে না, আমি তাও দেখে বলবো, এটা থাকবে না, এখানে আমার খাতায় লেখা আছে, আমি এটা স্টার দিয়ে রাখলাম, একবার দেখে বলবো, তবে এটা শিওর। তারপর চলো আরেকটা ধরো ফর পিসেস, দেখো পিস, তুমি উচ্চারণ করো, বাড়িতে উচ্চারণ করবে বুঝতে হবে, পিস শেষে দেখো স হিসিং সাউন্ড আসছে, তো পিসেস সেক, এখানে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন লাগবে, আমি খালি টানে টানে এস দিয়ে দিচ্ছি, শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন বসবে, এস দিলে কিন্তু ভুল হয়ে যাবে, বুঝছো? এগুলো কি করে বুঝবো আমি লাস্টে বলে দিচ্ছি, 3-4টে থেকে আসে পরীক্ষায়, 3টে মনে হয় হয়ে গেল, হয়ে গেল, তো আমি এখানে আরেকটা নোট বলে লিখে দিই, নোট লিখে দিচ্ছি, দেখো সিই শেষে থাকলে, সিই শেষে থাকলে এবং পাশে সেক ওয়ার্ডটি থাকলে, সেক ওয়ার্ডটি থাকলে, ওয়ার্ডটি থাকলে তবেই অ্যাপোস্ট্রফি লাগে, অন্য সময় আসে না। হ্যাঁ দেখবা এই এই সেক ওয়ার্ডটার জন্যই কনসিয়েন্সের অ্যাপোস্ট্রফি এলো, কারণ কনসিয়েন্স তো লিভিং ব্যাপার নয়, কিন্তু এই সেক ওয়ার্ডটার জন্য এইটাও সেক এটাও সেক, এই দুটোই পরীক্ষায় বেশি করে দেয়, এই সেক ওয়ার্ডটা যদি আসে তবেই পিসের সাথে অ্যাপোস্ট্রফি চিহ্নটা লাগাবে, তবেই কনসিয়েন্সের সাথে অ্যাপোস্ট্রফি চিহ্নটা লাগাবে, না হলে কিন্তু হবে না। আবার বলছি, শেষে সিই শেষে থাকলে এবং পাশে সেক ওয়ার্ডটি থাকলে তবেই এই চিহ্নটি বসবে, অন্য জায়গায় এদের সাথে দেখবা সেক ছাড়া অন্য ওয়ার্ডের সাথে এলে হবেও না, আসবেও না, পিসের সাথে অন্য ওয়ার্ড আসবেও না, পিসের সাথে সেক আসবে তবে অ্যাপোস্ট্রফি চিহ্ন হবে, কনসের সাথে সেক আসবে তবে অ্যাপোস্ট্রফি চিহ্ন হবে, তাছাড়া হবেও না, এই দুটো একদম, এই দুটোই দেয় পরীক্ষায়, মাথায় রাখবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হিসিং সাউন্ড প্রডিউস করে, হিসিং সাউন্ড প্রডিউস করে যে সব নাউনগুলো, সেই নাউনগুলোর অধিকার বোঝাতে গেলে আমাকে
শেষে শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হবে। যেগুলো এক্সামে এসেছিল সেইগুলো দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিলাম। কারো কিছু বলার থাকলে এবার বলো, পরেরটাই চলে যাবো। হিসিং সাউন্ড আশা করি বুঝতে পারলে। হ্যাঁ, তো এইটা তোমাদের জানা ছিল না আশা করি, শেষে সিই ব্যাপারটা। হ্যাঁ, কিছু নাউন আছে যাদের শেষে সিই থাকে এবং তারা তোমার হিসিং সাউন্ড প্রডিউস করে। এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে? কন্টিনিউ করবো? হ্যাঁ স্যার। বেশ, এবার চলো। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো, তোমাদের কাছে আগে উত্তর চাইবো, তারপর আমি ব্যাখ্যা দেবো। ধরো আমি এইটা লিখলাম, পরে কনসেপ্ট দিচ্ছি। চেষ্টা করছি আজকে অ্যাপোস্ট্রফি চ্যাপ্টারটা শেষ করার। ধরো বললাম দীপক অ্যান্ড দিয়া। দীপক এবং দিয়ার বাড়ি, বলো কোথায় অ্যাপোস্ট্রফি এস লাগবে? দীপক এবং দিয়ার বাড়ি, এদের অধিকার আছে বাড়িটার উপর, কখন কোথায় অ্যাপোস্ট্রফি এস লাগবে? দিয়ার পাশে। দিয়ার পাশে। আচ্ছা, তাহলে তুই বলতে চাইছো দীপক অ্যান্ড দিয়াজ। আমি কালারটা চেঞ্জ করি, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস লাগবে। বেশ, এবার আমি এটা লিখছি, এবার তোমরা বলো। এরকম কোয়েশ্চেন পরীক্ষায় দিয়ে দেয়, দীপক অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড দিয়াজ হাউস, মানে দুটোর মাথায় অ্যাপোস্ট্রফি এস দিলাম। তাহলে কি এটা কি ভুল লিখলাম? বলো, কারো জানা থাকলে বলো, চেষ্টা করো। হ্যাঁ স্যার, মনে হচ্ছে এটা ভুলই, কারণ দীপক অ্যান্ড দিয়াজ হাউস যদি হয় তো সেক্ষেত্রে দীপক আর দিয়া এক বাড়িতেই থাকে, তো দুজনের নামের আচ্ছা পাশেই এস দেওয়ার দরকার নেই, আচ্ছা, একজনের বেশ, নামের সাথে দেখো অ্যাপোস্ট্রোফ দিলেই হবে। আচ্ছা বেশ, চেষ্টা অর্থটাও করেছো। আদর হচ্ছে না, বাংলা অর্থটাও যেন দেখ, ভালো হচ্ছে না, যে আচ্ছা দীপকের এবং দিয়াসের বাড়ি। দেখো আমি বলে দিই, প্রথম বাক্যটা মানে প্রথমে যেটা লিখেছি সেটাও ঠিক, দ্বিতীয়টাও ঠিক, কিন্তু মানেটা আলাদা। কি রকম শুনে নাও, শিখে নাও। ওই জন্য বললাম যে এই কনসেপ্টটা তোমরা আগে উত্তর দেবে। আমি কে কত জানো আমি একবার দেখলাম আর কি। তো এই দীপক এন্ড দিয়াজ হাউস যখন এরকম থাকবে না, তখন এই যে বাড়িটা, এই বাড়িটা মানে দুজনের একটাই বাড়ি, অর্থাৎ দীপক এবং দিয়ার একটাই বাড়ি। আমি লিখে দিই, দুজনের একটাই বাড়ি। যখন দুজনের একটা বাড়ির কথাই বলবে, ঠিক আছে, তখন কিন্তু শেষে যে নাউনটা থাকবে অনলি তার মাথায় অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। কিন্তু যদি এরকম হয়, ধরো আমি বললাম আমি কার্ডগুলো দীপক এবং দিয়াদের বাড়িতে, হ্যাঁ দিয়াদের বাড়িতে দিয়ে এসেছিলাম, তাহলে দীপকের বাড়ি আমি আলাদা বলতে চাইছি, দিয়ার বাড়ি আলাদা বলতে চাইছি। যখন দুজনের বাড়ি আলাদা হবে, তাহলে তখন একজনের মাথায় অ্যাপোস্ট্রফি এস দিলে তো হবে না, তাহলে তখন আমাকে দুজনের মাথায় অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। অর্থাৎ দীপক এন্ড দিয়াজ হাউস, এইটার মানে হচ্ছে যে তোমার দুজনের আলাদা বাড়ি, দুজনের আলাদা বাড়ি। তাই এবারে স্যার কি করে বুঝবো আলাদা না কি বলছে? তোমাকে যে প্রশ্নটা দেবে না, সেই প্রশ্নতে তোমাকে বলাই থাকবে, উল্লেখই থাকবে এরকম। তুমি এমনিতে প্রশ্নটা পড়লেই বুঝতে পারবে যে দুজনের আলাদা বাড়ির কথা বলছে। তো তোমাকে তখন দুজনের মাথায় অ্যাপোস্ট্রফি চিহ্নটা লাগাতে হবে। মাথায় এলো? বোঝা গেল? পরে কনসেপ্টে যাবো তাহলে, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, পরের কনসেপ্টে যাই তাহলে, সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ বলো। একটা বাড়ি ধরে এগোচ্ছিলাম, ওই জন্য ভাবছিলাম যে মনে হয় দ্বিতীয়টা ভুল, মানে হ্যাঁ হ্যাঁ, এরকম। না ওটা ওটা স্বাভাবিক, ভাবাটাই স্বাভাবিক, এবং শুনতেও বা বলতে উচ্চারণ করতেও কেমন লাগছে, কিন্তু কনসেপ্টটা ওটাই, যখন আলাদা বাড়ি বলবে দুজনের মাথায় আমাকে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হচ্ছে। বেশ, এবার যে পয়েন্টে আসবো, কম্পাউন্ড নাউনের। আচ্ছা, পরে কনসেপ্ট, পরে কনসেপ্টটা হচ্ছে কম্পাউন্ড নাউন এর শেষে অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি লাগে।
কম্পাউন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রফি লাগে। আমি দু একটা উদাহরণ দিই, তাহলে বুঝতেই পারছো। কম্পাউন্ড নাউন সেই সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, যেটা আমরা সিঙ্গুলার প্লুরাল করেছি ওটাই, ঠিক আছে? তো ধরো দিল এরকম, সিস্টার ইন ল, এটা দিল। এবার এদের বাড়ির কথা বলছে, এদের কোনো বাড়ির কথা বলছে, তাহলে অনেকে কি করে বলতো, সিস্টারের সাথে অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে দেয়। কিন্তু না, আমরা কি করতাম সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে কি করতাম? আচ্ছা, এর সিঙ্গুলার, এর প্লুরাল বলতো, সিস্টার ইন ল এর প্লুরাল বলতো, এর প্লুরাল কি করতাম বলতো? সিস্টার্স করতাম। সিস্টার্স করতাম, কারণ এটার সাথে তখন আমরা এস অ্যাড করতাম, এটা প্লুরাল হলো, খুব ভালো কথা। কিন্তু যখন তুমি অ্যাপোস্ট্রফি, এটা প্লুরাল হলো, ঠিক আছে, কিন্তু এর যখন অ্যাপোস্ট্রফি করবে তখন কিন্তু তোমাকে শেষে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। সিস্টারের সাথে অ্যাপোস্ট্রফি বসালে ভুল হয়ে যাবে, সিস্টার ইন লজ হাউস। তাহলে কম্পাউন্ড নাউনের শেষে, শেষে কি আছে তোমার দেখার দরকার নেই, মিউট করে দাও, আওয়াজ হচ্ছে। কম্পাউন্ড নাউনের শেষে আমাকে অ্যাপোস্ট্রফি এস লাগাতে হবে। যদি অ্যাপোস্ট্রফি এস প্রয়োজন হয় অ্যাপোস্ট্রফি এস লাগাবো, যদি অ্যাপোস্ট্রফি চিহ্নের প্রয়োজন হয় অ্যাপোস্ট্রফি চিহ্ন লাগাবো। সেই জন্য আমি দেখো শুধু অ্যাপোস্ট্রফি কথাটা বললাম, ঠিক আছে? এখানে অ্যাপোস্ট্রফি মানে অ্যাপোস্ট্রফি এস হতে পারে বা শুধু অ্যাপোস্ট্রফি হতে পারে। এবার চলো, স্যার আরেকবার দেখাবেন ওটা প্লিজ। হ্যাঁ আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, ধরো আরেকটা উদাহরণ দিলাম, ইঞ্জিনিয়ার ইন চিফ। হ্যাঁ, বললাম যে এই কোম্পানিতে যিনি ইঞ্জিনিয়ার বা যিনি প্রধান ইঞ্জিনিয়ার তার ডিসিশন। তো প্রধান ইঞ্জিনিয়ারের ডিসিশন কি, তার ইয়ে লিখবো, মানে অ্যাপোস্ট্রফিতে কিভাবে লিখবো দেখো, ইঞ্জিনিয়ার, ENGINER, ইঞ্জিনিয়ার ইন চিফ, এটা হচ্ছে মেন ওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে নাউন, যে মূল যিনি ইঞ্জিনিয়ার তাকে আমরা বলছি ইঞ্জিনিয়ার ইন চিফ। এবার ইনার ডিসিশনের কথা বলছি, ইনার ডিসিশন, তাহলে ইনার ডিসিশন এর আছে, ইঞ্জিনিয়ারিং চিফের ডিসিশন, তাহলে আমি এর মাথায় অ্যাপোস্ট্রফি এস লাগাবো, ইঞ্জিনিয়ার ইন চিফস ডিসিশন। অর্থাৎ এটা কম্পাউন্ড নাউন, একাধিক নাউন নিয়ে তৈরি হয়েছে, এটা একটা নাউন, এটা একটা নাউন, দুটো নাউন নিয়ে তৈরি হয়েছে, মাঝে প্রিপোজিশন ঢুকে গেছে। তো যখন কম্পাউন্ড নাউন থাকবে তখন তার অধিকার বোঝাবো যখন, অর্থাৎ তার সাথে যখন অ্যাপোস্ট্রফি লাগাবো, অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি চিহ্ন, সেটা শেষের নাউনটার সাথে, শেষের নাউনটার সাথে লাগাতে হবে। এই যে আমি হাইলাইট করে দিলাম। তাহলে এই কনসেপ্টটা বোঝা গেছে, এটা ইজি ছিল। পরে কনসেপ্টে যাবো। পরে কনসেপ্টটা দেখো, যেটা বলবো, এবারে স্যার নন লিভিং এর সাথে কি হয়? বেশ, তাহলে লিখবো অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি সেটা এরকম হতে পারে বা শুধু এটা হতে পারে, ইজ নট ইউজড, মানে ব্যবহার করা হয় না, উইথ নন লিভিং থিংস, যেগুলো নন লিভিং, যাদের প্রাণ নেই, তাদের সাথে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব না। যদিও এর ব্যতিক্রম আছে, আগে আমরা এটা লিখে দিই, তারপর ব্যতিক্রমটা নিচে লিখবো। তাহলে অ্যাপোস্ট্রফি ইজ নট ইউজড উইথ নন লিভিং থিংস, নন লিভিং থিংস এর জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করব না। যেমন টেবিলের পায়া, কখনো ভুল করেও এরকম লিখো না যে টেবলস লেগ, লেগস, ভুল করেও লিখো না, এটা ভুল, কারণ টেবিলটা হচ্ছে নন লিভিং, প্রাণ নেই। তাহলে এর সঠিক আনসার তখন আমি কি লিখবো, এখন অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি চিহ্ন তো হবে না, তখন আমাকে অফ সিস্টেম ইউজ করতে হবে। অফ সিস্টেম মানে কি, উল্টো করে চলে এসো, দা লেগস অফ দা টেবিল, টেবিলের পায়া, ঠিক আছে? একে আমরা অফ সিস্টেমও বলতে পারি, কারণ অফ লেগে যাচ্ছে, এই যে অফ। তারপর ধরো বললাম ফ্যানের ব্লেড, ফ্যানেরই লিখলাম, হ্যাঁ পাখা লিখলাম না, ফ্যানের ব্লেড। তাহলে কি, ফ্যানের ব্লেড, এটা ফ্যানের সাথে এর লেগে আছে, এর অধিকার বোঝাচ্ছে, এই ব্লেডটা কার অধিকারে আছে? ফ্যানের অধিকারে। বাট এটা কি, ফ্যানটা হচ্ছে নন লিভিং, তখন আমি কি ইউজ করব, এখানে আমি ইউজ করব অফ সিস্টেমকে, কারণ লিভিং, লিভিং হলে আমি অ্যাপোস্ট্রফি এস সিস্টেম ইউজ করতাম, নন লিভিং এর সাথে অফ সিস্টেম ব্যবহার করব। তাহলে অফ সিস্টেম ব্যবহার হয় কার সাথে? নন লিভিং এর সাথে। অফ সিস্টেমটা কি, তুমি পিছন দিক থেকে ট্রান্সলেশন করতে করতে যাও, পিছনে কি আছে? ব্লেড,
তাহলে লিখবো দ্য ব্লেডস, এবার কি লিখবো র বা এর জন্য কি ব্যবহার করি প্রিপোজিশন অফ, তারপর শেষে কি পড়ে থাকলো ফ্যান, অফ দ্য ফ্যান, এরকম দ্য ব্লেডস অফ দ্য ফ্যান। তারপর তোমার ঘরের দেওয়াল, তাহলে ঘরের দেওয়াল, ঘরটা হচ্ছে নন লিভিং, তাহলে ঘরের দেওয়াল আমি কখনো এরকম বলতে পারবো না দ্য হাউসেস ওয়াল, বলতে পারবো না, এটা ভুল। আমাকে কি বলতে হবে দ্য ওয়াল, উল্টো করে চলে আসো, এই যে এদিক থেকে শুরু করবা, দ্য ওয়াল অফ দ্য হাউস, ঘরের দেওয়াল। তাহলে নন লিভিং এর সাথে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি সিস্টেম ব্যবহার করছি না, কি সিস্টেম ব্যবহার করব অফ সিস্টেম ব্যবহার করব। তবে কিছু নন লিভিং রয়েছে, হ্যাঁ বলছো কিছু, কে কিছু বললে বলো, নাহলে মিউট করে দাও, আওয়াজ হচ্ছে। তো কিছু নন লিভিং রয়েছে যাদেরকে প্রাণ দান করা হয়, অর্থাৎ পার্সনিফাইড করা হয়, ঠিক আছে। মিউট করো, কিছু বুঝতে পারছি না, কেউ কিছু বলছো বুঝতে পারছো না, মিউট করো, কার আছে একটু দেখে বলে দাও তো। কি অন রেখেছো? তো করো না, কে গো? স্যার পপি পারভিন আছে। পপি মিউট করো, পপি মনে হয় সরি class- স্যার, সরি দেখি নেই, সরি স্যার। হ্যাঁ, এবার দেখো যেটা বলছিলাম এটা হলো, এবার পরের পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট। মনোযোগ দিয়ে পাকা মারছি তো। দেখো আজকে এরকম একটা তো করো মানুষের না, আজকে লাইফ সবাই নিয়ে এরকম সার্চ করছো কেন? কে দেখো তো এবার, কাজী শাহিদ, কাজী সাইদ। কাজী মিউট করো। তোমরা তো এরকম করো না, আজকে ভুলে যাচ্ছ নাকি, যাই হোক হবে। তো দেখো নোট ব্যাপারটা কি, দেখো অ্যাপোস্ট্রফি ইজ ইউজড, চ্যাপ্টারটা শেষ করবো আজকে, মানে চ্যাপ্টারটা নয় টপিকটা, অ্যাপোস্ট্রফি ইজ ইউজড উইথ নন লিভিং, কিন্তু কোন নন লিভিং গুলো, এই জায়গাটা ভালো করে দেখতে হবে। অ্যাপোস্ট্রফি নন লিভিং এর সাথে হয় না, অফ সিস্টেম হয়, কিন্তু কিছু নন লিভিং রয়েছে যাদেরকে পার্সনিফাইড করা হয়, অর্থাৎ প্রাণ দান করা হয়। অ্যাপোস্ট্রফি ইজ ইউজড উইথ নন লিভিং ইন কেস অফ পার্সনিফাইড ইউজ, ব্যাপারটা কি দেখো, মানে ব্র্যাকেট আমি বাংলায় লিখে দিই, এমন নন লিভিং যার মধ্যে বা যাদের মধ্যে লিভিং কোয়ালিটি রয়েছে, অর্থাৎ পুরো ভেঙে দিচ্ছি নাহলে তোমরা পরে বুঝতে পারবে না। অর্থাৎ ইনডিরেক্টলি, সরাসরি বলছে না কিন্তু ইনডিরেক্টলি পার্সনের কথা বলে বা লিভিং এর কথা বলে, লিখে নিলেও হবে। তাহলে আমি কি বললাম, সাধারণত নন লিভিং এর সাথে, এখানে আমি দরকার হলে লিখে দিই একবার, এই যে এইখানটায় অ্যাপোস্ট্রফি ইজ নট ইউজড উইথ নন লিভিং থিংস, ব্র্যাকেটে লিখে নিতে পারো তোমরা নরমালি, সাধারণত। আর নরমালি মানেই হচ্ছে 90% ক্ষেত্রে, 10% ক্ষেত্রে নন লিভিং এর সাথে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। সেই 10% গুলো কারা, বলছে সেই রকমই নন লিভিং যাদের মধ্যে লিভিং কোয়ালিটি রয়েছে, তোমার লিভিং কোয়ালিটি রয়েছে, অর্থাৎ সরাসরি হয়তো বলছে না কিন্তু ইনডিরেক্টলি বলছে, পার্সনের কথা বলছে বা লিভিং এর কথা বলছে। যেমন দেখো উদাহরণ নিয়ে আসি এবার, যেগুলো লিখাচ্ছি এর মধ্যেই থাকবে কারণ আমি খুঁটিয়ে লিখাচ্ছি তোমাদের। ধরো আমরা অনেক সময় বলি সরকারের সাপোর্ট থাকলে এটা হবে, তো ধরো সরকারের সাপোর্ট, দা গভর্নমেন্ট, এবার সরকারের, এটা গভর্নমেন্ট মানে সরকার, এবার এই সরকারের অধিকার বোঝাচ্ছে। আচ্ছা আগে সাপোর্টটা লিখে দিই,
তো এবার আমাকে বলো, এই যে গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে এখানে কে বলছে? গভর্নমেন্ট কি কোনো একটা বস্তু? না, গভর্নমেন্ট কাদেরকে নিয়ে গঠিত? সরাসরি কিন্তু বলছে না। গভর্নমেন্টের মধ্যে কে রয়েছে? গভর্নমেন্টের মধ্যে আমরা আমাদের যে যারা রুলিং পার্টি তারা রয়েছে, তারা তো মানুষ। অর্থাৎ এরা ইনডাইরেক্টলি কিন্তু এই গভর্নমেন্ট মানে পার্সনকে আমরা বলি। তো এক্ষেত্রে তখন আমাকে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে, নন লিভিং তবুও। তারপর আরো উদাহরণ দিই। ধরো বললাম ম্যানেজমেন্টের কনফিডেন্স রয়েছে বাপু। তো ম্যানেজমেন্ট কারা? ম্যানেজমেন্ট কাদেরকে নিয়ে হয়? পার্সনদেরকে নিয়েই হয়। তো ম্যানেজমেন্ট বলে কোনো একটা আলাদা করে তো জিনিস হয় না, ম্যানেজমেন্ট তৈরি করা হয় পার্সন নিয়ে। তাহলে তার মধ্যে লিভিং কোয়ালিটি রয়েছে, ওই জন্য আমি কি লিখবো? দ্য ম্যানেজমেন্টস কনফিডেন্স। আর কনফিডেন্স তো বস্তুর মধ্যে থাকে না, মানুষের মধ্যেই তো থাকে। এখানে ম্যানেজমেন্ট বলতে ম্যানেজমেন্টের ভেতরে যে পার্সন গুলো রয়েছে সেইগুলোর কথা বলা হচ্ছে, তাদের কনফিডেন্স। তারপরে কোম্পানি ডিসিশন, তাহলে কি লিখবো? দ্য কোম্পানিজ ডিসিশন। কারণ কোম্পানি বলে ডিসিশন তো হয় না, ডিসিশনটা কার? এখানে কোম্পানি বলতে কোম্পানির ভেতরে যারা রয়েছে, তো কোম্পানি তো এখন একটা পার্সনরা চালায়, তো পার্সনদের কথা বলছে, ডিরেক্টলি বলছে না, ইনডিরেক্টলি বলছে। এই জন্য এদের সাথে অ্যাপোস্ট্রোফি এস লাগে। অনেকে প্রশ্ন করে, স্যার লিভিং এর সাথে হয়, তো এইগুলোর সাথে কেন হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা এইটাই, তোমাদের আজকে সেগুলো ক্লিয়ার করছি আমি। তারপরে বললাম বিচারক দলের ডিসিশন, জুরি মানে বিচারক দল, অ্যাপোস্ট্রোফি এস। বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলীতে কে থাকে? পার্সন থাকে, ডিসিশন। কোর্টের ডিসিশন, তাহলে কি বলবো? দা কোর্ট। কোর্ট তো একটা নন লিভিং, কিন্তু কোর্ট তো নিজে মানে ডিসিশন দেয় না। কোর্টের মধ্যে ব্যক্তিগুলো রয়েছে, পার্সন রয়েছে, জাজ রয়েছে, তো তাদের মধ্যে তো লিভিং কোয়ালিটি রয়েছে। ওই জন্য অ্যাপোস্ট্রফি এস দ্য কোর্টস ডিসিশন। কমপ্লিট। এই কনসেপ্টটা বোঝা গেল কিনা বলো, পরের কনসেপ্টে যাবো। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বেশ, পরে চলে যাই। এইগুলো আর পরীক্ষায় এইগুলোই দিয়েছিল, আমি সেইগুলো থেকে সব বেছে 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 নিয়ে এসেছি, যাতে হুবাহু কমন পাও। এবার দেখো কেস উইথ, পরের কনসেপ্টে যাচ্ছি। স্যার একটা কোশ্চেন করব? বলো। হ্যাঁ বললাম, এগুলো আছে এক্সামে কিভাবে আসবে, মানে ওটাই। এই তো এক্সামে তোমাকে এরকম দিয়ে দিবে, দাঁড়াও কোথায় লিখি, এখানে লিখি। ধরো তোমাকে দিয়ে দিল, এক মিনিট, এরকম দিয়ে দিল যে কি বলবো কি বলবো, ধরো বললাম পিথাগোরাসের থিওরিটা ছিল চমৎকার, তো দিয়ে দিল পিথাগোরাস এরকম দিয়ে দিল, হ্যাঁ, থিওরি ওয়াজ এক্সেলেন্ট, বা ইজ, এখনো তো রয়েছে, ইজ এক্সেলেন্ট। তোমাকে বললো কোথায় ভুল আছে, তো তোমার কোথায় ভুলটা আছে? এখানে একটু আগে কি শেখালাম, যে শেষে যার শেষে হিসিং সাউন্ড আছে, তার যখন কোনো অধিকার বোঝাবে শেষে এসটা হবে এসটা না, হবে শুধু না। অ্যাপোস্ট্রফি চিহ্ন হবে, এরকম করে দেবে। বুঝতে পারলে? তার মানে বা দিয়ে দিল ইরর কারেকশন দিয়ে। এরর কারেকশনও দিতে পারে, আবার নরমালি তোমাকে সেন্টেন্সটাকে ইমপ্রুভমেন্ট হিসাবেও দিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। কোনো শূন্যস্থানেও আচ্ছা দিতে ঠিক পারে, আছে। চারটা অপশন দিয়ে দিতে পারে। ধরো এরকম দিয়ে দিল যে দা টেবলস লেগস আর ব্রকেন, টেবিলের পায়াগুলো ভাঙা। তোমাকে এখানে আন্ডারলাইন করে দিল, বললো এখানে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে, চারটা অপশন দিয়ে দিল। হ্যাঁ, অথবা এখানে এরর হিসাবে দিতে পারে কোথায় ভুল আছে। তো তুমি দেখে গেলে টেবলটা হচ্ছে নন লিভিং, নন লিভিং এর কখনো অ্যাপোস্ট্রফি চিহ্ন বা অ্যাপোস্ট্রফি এস বসে না, এইখানে ভুলটা আছে। তাই তোমাকে সঠিক তখন করে নিতে হবে দ্য লেগস অফ দ্য টেবল। বোঝা গেল? এগুলো আমি যে প্র্যাকটিস সেট গুলো করাচ্ছি, ওই ডে বাই ডে 1 ডে 2 করে, ওইগুলো কিন্তু মাস্ট। আবারও বলছি, তোমরা আরো ক্লাস করছো বলে তোমাদের জন্য কিন্তু করাচ্ছি, আমার স্টুডেন্টের যাতে বেশি হেল্প হয়। যেগুলো ইউটিউবে দিচ্ছি, আজ থেকে দেখবা ওই এসএসসি কিরণের বইটা পুরো আজ থেকে ধরেছি, মানে আজকে যে কুইজ আকারে কোয়েশ্চেন গুলো দিয়েছি, তোমরা কিন্তু অনেকে কুইজে পার্টিসিপেট করছো না, তাতে লাভ কার হচ্ছে আমি জানি না। কুইজে কিন্তু পার্টিসিপেট করো, যা পারবে
ওখানে তো তোমার কি লজ্জার কিছু নেই যে কেউ দেখতে পাচ্ছে আমি কি উত্তর দিয়েছি? আমি নিজেও দেখতে পাবো না তুমি কি উত্তর দিয়েছো, তুমি নিজেই বুঝতে পারবে তোমার ঠিক না ভুল। তারপর আমি যখন ব্যাখ্যা রাতে ভিডিও করে দিচ্ছি সেগুলোকে খাতায় তোলার চেষ্টা করো। প্রত্যেককে বলছি এগুলোতেই কিন্তু লাভ হবে। আমি এখানে প্র্যাকটিস সেটটা ওই জন্য করাচ্ছি না এক্সট্রা, তোমাদের এখানে এইগুলো ভালো করে বোঝাচ্ছি থিওরি গুলো, কারণ ফালতু যে জিনিসটা ওখানে হয়ে যাচ্ছে এখানে সময় নষ্ট করে লাভ নেই। তো এই জিনিসগুলোকে তুলে নিও, আজকে দেবো একটা ভিডিও। তো দেখো এবার কনসেপ্ট বলছি, কনসেপ্ট। আচ্ছা এবার যেটা দেবো, কেস উইথ ইনডেফিনাইট এন্ড রেসিপ্রোকেবল, এটা কাটি, কেস উইথ indefinite and reciprocal নাউনের পরে প্রোনাউন চ্যাপ্টার হবে, তখন এই প্রোনাউন কি আমি ডিটেইলে বলে দেবো। রেসিপ্রোকাল প্রোনাউন্স মানে এবার যে কেসটা বলবো সেটা কার, ইনডেফিনাইট এবং রেসিপ্রোকাল প্রোনাউন। ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট করে বোঝায় এরকম প্রোনাউন, আর রেসিপ্রোকাল মানে পারস্পরিক সর্বনাম, যেটাকে আমরা বাংলায় পড়েছি, অর্থাৎ পরস্পরকে বোঝায়, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে। আর ইনডেফিনাইট মানে হচ্ছে সামওয়ান, মানে নির্দিষ্ট করে বলবে না, অনির্দিষ্ট। সামওয়ানস পেন, কারোর পেন, কোন একজনের পেন, এরকম। তো এদের ক্ষেত্রে কি কেস শোনো, মনে রাখবে ইনডেফিনাইট এবং রেসিপ্রোকাল প্রোনাউন, এদের লিখে দিই, ইনডেফিনাইট এবং রেসিপ্রোকাল প্রোনাউনের অধিকার বোঝালে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়। এটাকে গোল করে দিলাম, অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখো, বললাম প্রত্যেকের চয়েসটা হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকের, তাহলে প্রত্যেক ইংলিশ কি, এভরিওয়ান। এবার প্রত্যেকের অধিকার বোঝাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, এভরিওয়ানস, তখন কি বসাবো, অ্যাপোস্ট্রফি এস। এভরিওয়ানস চয়েস ইজ ডিফারেন্ট, আমি পুরো একটা বাক্যে লিখে দিলাম। তো তোমার কি থাকবে পরীক্ষায়, পরীক্ষায় এই অ্যাপোস্ট্রফি এস চিহ্নটা থাকবে না, বা শুধু এরকম থাকবে, এভরিওয়ান দি অ্যাপোস্ট্রফি চিহ্নটা থাকলো, এসটা দিল না, হবে না, এটা ভুল। আমাকে কি দিতে হবে, এভরিওয়ান বা নো ওয়ান, সামওয়ান, এদের অধিকার বোঝালে পুরো অ্যাপোস্ট্রফি এসটাকেই লিখতে হবে। আরো দু একটা উদাহরণ দিয়ে দিই, এভরিওয়ান হলো ধরো সামওয়ানস হতে পারে। হ্যাঁ বলো। যে কনসেপ্টটা এখনই বললেন ওইটা বুঝতে পারি না, একবার বলেন। হ্যাঁ বলছি, রেসিপ্রোকাল প্রোনাউন আর ইনডেফিনাইট প্রোনাউন যারা, তাদের যদি অধিকার বোঝাই আমরা, তাহলে অধিকার বোঝাতে গেলে আমাকে যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে, অফও ব্যবহার করা যাবে না, আবার শুধু অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে যেগুলো পারস্পরিক সর্বনাম, পারস্পরিক মানে একে অপরের কথা বলে। ধরো বললাম যে এটা হচ্ছে একে অপরের চয়েস, একে অপরের ইংরেজি হচ্ছে ওয়ান অ্যানাদার। তাহলে একে অপরের চয়েস, র আছে, তাহলে এর অধিকার বোঝাচ্ছে, তাহলে অধিকার যদি বোঝায় তাহলে আমাকে একটা অ্যাপোস্ট্রফি আনতে হবে। এবার ওয়ান অ্যানাদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, আর রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে অধিকার বোঝালে আমাকে অ্যাপোস্ট্রফি এস আনতে হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে। আরেকটা রেসিপ্রোকাল প্রোনাউন আরেকটা দেখো, ইচ আদার, একে অপরের ইচ আদার হয়, ওয়ান অ্যানাদার কখন হয় আর ইচ আদার কখন হয়, সেগুলো আমি প্রোনাউন চ্যাপ্টারে বলবো, না হলে সময় নষ্ট হয়ে যাবে। তো এদের অধিকার বোঝালে এদেরও সব অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। আর সামওয়ানটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন, মানে নির্দিষ্ট করে বলছে না, সামওয়ান মানে যে কেউ, আমি কি করে বুঝবো সামওয়ান কার কথা বলছে, তো সামওয়ান, তো এর যদি অধিকার বোঝায় তাহলে এটা অনির্দিষ্ট বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন, তাই অ্যাপোস্ট্রফি এস হলো। তারপর ধরো এরকম বললাম, এভরিবডিজ চয়েস, আমি শুধু চয়েসটা দিয়েই বোঝাচ্ছি আজকে। এভরিবডি মানে প্রত্যেককে, তাদের চয়েস বোঝালে আমাকে কি দিতে হবে, অ্যাপোস্ট্রফি এস, কারণ এগুলো অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, ইনডেফিনাইট প্রোনাউন। তারপর এনিবডিজ, হ্যাঁ, এনিবডিজ চয়েস, নোবডিজ চয়েস, সব লিখে দিই। সামবডিজ চয়েস, কারণ এগুলো সব
ইনডেফিনাইট প্রোনাউন, কোনো নির্দিষ্ট করে কাউকে বলছে না, সামবডি, নোবডি, এনিবডি, এবং তাদের অধিকার বোঝাচ্ছি তাই অ্যাপোস্ট্রফি নিয়েছি। এনিওয়ান, এনিওয়ানস চয়েস, ঠিক আছে, এরকম প্রচুর লিখে দিয়েছি, বোঝা গেল। এবার এদের সাথে একটা নোট লিখাবো, নোট, এখান থেকে যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা লিখে দিই, দেখো এদের সাথে লিখে দিচ্ছি, এদের সাথে এলস বলে না, এনিবডি এলস, এদের সাথে এলস ওয়ার্ডটি এদের সাথে এলস ওয়ার্ডটি অ্যাড হলে অ্যাপোস্ট্রফি এস লাগবে এলস ওয়ার্ডটির সাথে। কি রে, ধরো বললাম নোবডি এলস দিয়ে তার অধিকার বোঝাচ্ছি, নোবডি এলস, ঠিক আছে, তাহলে এই যে এই এলস ওয়ার্ডটা যখন এর সাথে লেগে যাবে তখন নোবডি এলস এর চয়েস ধরো আমি বলছি, তখন আমাকে এখানে অ্যাপোস্ট্রফি যে এসটা লাগবে তো এখানে লাগবে, ঠিক আছে, নোবডি এলস চয়েস। কিন্তু এটা অ্যাপোস্ট্রফি শুধু চিহ্ন দেবে না, এসই দেবে, নোবডি এলস এস চয়েস, এলস এস উচ্চারণ, অ্যাকচুয়ালি হিসিং সাউন্ড শেষে আসছে না, তুমি পুরো এটা মুখস্থ রাখবে। সামওয়ান এলস, সামওয়ান এলস, তো এবার এর অধিকার বোঝাচ্ছ ধরো, তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্নটা এইখানে দেবে না, কিন্তু এইখানে দিলে ভুল হয়ে যাবে, তোমাকে দিতে হবে এইখানে। এটাই ছিল ব্যাপার, এখান থেকে কোশ্চেন আসে। এবার চলো পরের পয়েন্টে, পরের কনসেপ্টে যাচ্ছি, কারো অসুবিধা থাকলে বলতে পারো, এখানে অসুবিধা থাকার কথাও নয়। দেখো সাম স্পেশাল কেসেস অফ অ্যাপোস্ট্রফি, আচ্ছা সাম স্পেশাল কেসেসটা বলার আগে আমি অন্যগুলো বলে দিই, ছোটখাটো যেগুলো আছে ওইটা বলে শেষ করব তখন লাস্টে। পরের কনসেপ্টটা হচ্ছে বেশ, এটা এর সাথে অ্যাড করে দিয়েছে, ওয়েট, এর সাথে অ্যাড করে দিই, তো লিখো সাম স্পেশাল কেসেস, স্পেশাল যখন বলছি তাহলে বুঝতে পারছো প্রশ্ন এখান থেকে বেশি আসে, অফ অ্যাপোস্ট্রফি, কেস 1, কিছু কেসের কথা বলছি, কেস 1, কেস 1 এ কারা রয়েছে দেখি, দেখবা বইয়ে লেখা থাকে বা আমরা পড়ি প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য সেই কিন্তু কথাটা কি নেচারস বিউটি। তো এবার তুমি যদি ভাবতে যাও নেচারটা লিভিং না নন লিভিং, হয়তো তর্ক বিতর্ক সৃষ্টি হবে, দরকার নেই তর্ক বিতর্কের, পুরো গ্রামার মানে ব্যাকরণবিদরা পুরো বলেই দিয়েছে, গ্রামাটিশিয়ানরা, যে নেচারস বিউটি, নেচারকে এখানে লিভিং হিসাবে ধরা হবে এবং তার সাথে অ্যাপোস্ট্রফি এস লাগবে। এরকম যার যার সাথে এরকম অ্যাপোস্ট্রফি এস আছে, অর্থাৎ যেগুলো একদম ফিক্সড আছে, কোন রকম নিয়ম মানবে না বা খাটবে না, সেইগুলো মুখস্থ করতে হবে, সেইগুলো আমি লিখে দিচ্ছি ঝটাঝট। নেচারস বিউটি আসে পরীক্ষায়, নেচারস রিভেঞ্জ, প্রকৃতির যে প্রতিশোধ, বলো কেউ কিছু বলছো? বলছে স্যার দ্য Revenge- বিউটি অফ নেচার যদি বলি সেটা কি ভুল হবে? না ভুল হবে না, ওটাও করা যাবে, মানে যেগুলো শোনো একটা কথা বলে দিই, ও যখন বললো যে অ্যাপোস্ট্রফি এস যাদের সাথে হয় তাদেরকে অফ সিস্টেমেও লেখা যায়, কোনো অসুবিধা নেই, দ্য বিউটি অফ নেচারও লেখা যাবে। তারপর দেখো হেভেন্স মার্সি, তারপর মৃত্যুর ঠান্ডা হাত যেটা আমরা বলি, ডেথস আইসি হ্যান্ড, পুরো এক্সপ্রেশন গুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, লজিক খাটাতে যাবে না, হয়তো মিলবে না। ফরচুনস ভাগ্য, যেটা সর্ষের তেল নয় কিন্তু, ফরচুনস ফেভারিট। নেচারস কল, প্রকৃতির ডাক। তবে বলে দিই যদি তোমাকে এরর হিসাবে দেয়, যে বললে দা বিউটি অফ নেচার এইভাবে যেগুলো বলছো বা
দ্য কল অফ নেচার, ওখানে কিন্তু ভুল করে মানে এরর হিসাবেই দেবে, কিন্তু আমি এসএসসি দেখেছি আনসার কিতে, এসএসসি আনসার কিতে কিন্তু এইগুলোকে এইভাবেই দেখতে চাই ওরা, ওই জন্য আমি লিখে দিচ্ছি। আমি কিন্তু আগে বলিনি, তুমি বললা বলে বললাম, কিন্তু করে অনেকে করে, করা যায়, কিন্তু যদি পরীক্ষায় এরর কারেকশন হিসাবে দেয় না, তাহলে কিন্তু আমি যেগুলো লিখছি এইভাবেই করবে, দ্য কল অফ নেচার না লিখে নেচারস কলই রাখবে। তারপর দ্য লজ ইনফ্লুয়েন্স, কারণ ওরা আনসার কিতে ওইটাই নেয়, সেই জন্য আমি বলছি না ওই ওয়ার্ড গুলো। তারপর দেখো মাইন্ডস আই, এ ডিউটিস কল, ইডিএমে করাবো, এগুলোর মধ্যে অনেক ইডিয়ম আছে, আমি ইডিএমে করাবো এগুলো, মানে টানে লিখাবো, এখন জাস্ট মনে রাখো। দ্য সোলস জার্নি, দ্য সোলস জার্নি। তারপরে এখানেই লিখে দেবো। তারপর হচ্ছে তোমার নেচারস রিভেঞ্জ বললাম, আর স্টোনস থ্রো ডিস্টেন্স বলি না, যে পাথর ছোড়া মানে ঢিল ছোড়া দূরত্ব, আর স্টোনস থ্রো ডিস্টেন্স। তো দেখো স্টোনটা নন লিভিং, অথচ অ্যাপোস্ট্রোফি এস লাগলো, কেন লাগলো? কারণ এটা পুরো ইডিয়াম হিসাবে এরা এটাই দিয়েছে, ব্যাকরণবিদ্যা পুরো ইডিয়াম হিসাবে এটাই দিয়েছে যে ঢিল ছোড়া দূরত্ব ইংরেজি, আর স্টোনস থ্রো ডিস্টেন্স। এটা পরীক্ষায় দেয়ও, তোমাকে এটা দেয়ও, আমি বলে দিই, এরকম দেয় দেখবা ভুলটা, যে দ্য ডিস্টেন্স অফ স্টোন থ্রো এরকম দিয়ে দেয়, মানে এর সাথে অফ লাগিয়ে দেয়, হবে না, স্টোনের সাথে অ্যাপোস্ট্রোফি লাগবে, এ আছে এই লাগবে, অন্য কিছু আসবে না। তারপর ধরো হেভেন্স উইল, উইল মানে ইচ্ছা, এখানে দ্য বোটস ক্রিউ, দ্য শিপস প্যাসেঞ্জার, at one's wit's end, পাজল হয়ে যাওয়া, যেমন আছে তেমনই লিখতে হবে, এই ওয়ার্ড গুলো চেঞ্জ করা যাবে না। হার্টস কন্টেন্ট, হৃদয় জুড়ে যেটা আমরা বলি, পরিতৃপ্তি যেটা। দ্য আর্টস ক্রিয়েটার, এইগুলো আসবে পরীক্ষায়, এগুলো এসেছিল, আমি লিস্ট বানানোই আছে আমার নোটসে, হ্যাঁ এইগুলো পড়লেই হয়ে যাবে। এটা হচ্ছে কেস 1, এবার কেস 2 এ যাব আমরা। হয়ে যাবে আজকে শেষ। কেস 2, দেখো কেস 2 এ বলছে কিছু মানে এক্সপ্রেশন আছে, যেমন টাইম, যারা টাইম এবং ওয়েট কে প্রকাশ করে, তাই আমি এখানে হেডিংটা এরকম দেবো, টাইম অ্যান্ড ওয়েট, ওজনকে এবং সময়কে নির্দেশ করে এরকম কিছু ওয়ার্ড রয়েছে, টাইম অ্যান্ড ওয়েট এক্সপ্রেসিং ওয়ার্ডস, এক্সপ্রেসিং ওয়ার্ডস। এদের সাথে যদি তুমি অ্যাপোস্ট্রফির ব্যাপারটা আসে, অধিকার বোঝায়, তখন কি করব সেটা আমরা লিখব, তখন এই সেম কেস অ্যাপোস্ট্রফি এস হবে। হ্যাঁ এখানে যেমন হয়েছিল অ্যাপোস্ট্রফি এস কেস 1 এ, এখানেও হবে। ধরো বললাম একদিনের ছুটি, চেঞ্জ করে দিই, একদিনের ছুটি, 1 days লিভ, পুরো এগুলো মনে রাখতে হবে। দুদিনের ছুটি, 2 days লিভ, হ্যাঁ এটা লিখে রাখি, যদিনের বলবে বলবে, চিঠিতে দেখবো আমরা লিখি। তারপর ধরো বললো এক মুহূর্তের যে দেরিটা, এ মোমেন্টস ডিলে, ডিলে। এক সপ্তাহ ছুটিও দেখবো আমরা লিখি এরকম, আ উইকস লিভ। এক মাসের অনুপস্থিতি, এ মান্থস অ্যাবসেন্স। তাহলে এগুলো সব টাইমকে ইঙ্গিত করছে, ছুটি বলছে মানে একটা সময়কে ইঙ্গিত করছে, একদিন না দুদিন না এক মাস নাকি, তো এরকম টাইমকে ইঙ্গিত করবে, এদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, অধিকার বোঝাবে যখন। এবার কিছু ওয়েট কে প্রকাশ করে এরকম, চলো এইদিকে লিখি, ওয়েট প্রকাশ করবে, ওয়েট প্রকাশ করবে, ধরো 1 কিলোগ্রামস ওয়েট করা যায়, তবে হ্যাঁ
লিখে দিই এখানে 1, এখানে আসবে 1 kilograms ওয়েট করা যায়, ঠিক আছে। a tons ওয়েট, টনস, সরি টনস বলছি, a tons ওয়েট, a grams ওয়েট। শুনে কেমন লাগছে কিন্তু হ্যাঁ হয়। 2 kilograms ওয়েট। অর্থাৎ এবার বলবো একটা কথা মনে রাখতে বলবো, ধরো এরকম দিল, হয়তো তোমরা বলবেও, তার আগেই তোমাদের কিউরিসিটিটা আমি দূর করে দিচ্ছি। ধরো তোমাকে দিল 1 গ্রাম সোনা বা 2 কিলোগ্রাম রাইস, ঠিক আছে, তো তুমি কি লিখবে? 2 kilograms রাইস? না, এটা কিন্তু ভুল, ভালো করে মাথায় রাখবে। ওয়েট ওয়ার্ডটা যখন থাকবে তখনই তোমাকে অ্যাপোস্ট্রফি চিহ্ন এসটা লাগাতে হবে। ধরো বললাম 2 kilograms ওয়েট, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা লাগবে, ঠিক আছে, তখন লাগবে, তার আগে কিন্তু লাগবে না, এটা মাথায় রাখবে। তাহলে আমি একবার এখানে লিখে দিচ্ছি যে ওয়েট ওয়ার্ডটি শেষে থাকতে হবে, ওয়েট ওয়ার্ডটি শেষে থাকতে হবে, ঠিক আছে, মাথায় রাখবে। এইখানে ওয়েট ওয়ার্ডটি নেই বলে অ্যাপোস্ট্রফি এস হলো না, কিন্তু এখানে ওয়েট ওয়ার্ডটি যখন চলে আসবে তুমি অ্যাপোস্ট্রফি এস লাগাতে পারবে, অর্থ যখন তোমাকে মানে অর্থ অনুযায়ী, যখন তখন লাগানো যাবে না, যখন অর্থ প্রকাশ করবে তখনই লাগাবে। এই ছিল কেস 2। কেস 3 তে আসবে এবার, কারো অসুবিধা থাকলে বলবে। চলে এসেছি আমরা, আর দুটো কেস আছে, কেস 3 এবং কেস 4 কমপ্লিট অ্যাপোস্ট্রফি চ্যাপ্টার। কেস আজ প্রিপোজিশন করাবো না, প্রিপোজিশনে সেই ছড়াটা করেছি যেটা, সেটা তোমাদের দিয়ে দেবো গ্রুপে, ছড়া তো নয়, গল্প। কেস 3 তে কি হবে দেখো, বলছে টু এক্সপ্রেস এনি ভ্যালু, কোনো মূল্য অথবা ওয়ার্থ, ওয়ার্থ মানে মূল্য, অর স্পেস, স্পেস রিলেটেড ওয়ার্ডস, মানে কেস 3 তে কোন ওয়ার্ড গুলো আসবে যাদের অ্যাপোস্ট্রফি এস লাগবে, না যেসব ওয়ার্ড গুলো এক্সপ্রেস মানে প্রকাশ করে, কি প্রকাশ করে, কোনো ভ্যালু, কোনো স্পেস, কোনো ওয়ার্ড, এই ধরনের কিছু প্রকাশ করে। যেমন ধরো বললাম যে এ রুপিস ভ্যালু করা যাবে, 1 টাকার মূল্য, ঠিক আছে। ধরো বললাম এ পাউন্ডস ওয়ার্ড করা যাবে, এ নিডলস সূচ, এ নিডলস পয়েন্ট। তো দেখো পয়েন্টটা কিন্তু স্পেস কে বোঝাচ্ছে, এই যে নিডল, নিডলের যে স্পেস সেটা কিন্তু এখানে পয়েন্ট। তারপর ধরো এরকম হলো এ বোটস লেন্থ, একটা নৌকার যে লেন্থ সেটাকে বোঝাচ্ছে, তো তার স্পেস কে, নৌকার যে স্পেস বোঝাচ্ছে, কতটা স্পেস রয়েছে, লেন্থ এখানে তার স্পেস কে ইঙ্গিত করছে। তো এই স্পেস বলতে এইগুলো সীমাটা বা সীমানা এরকম। তারপরে এ স্টোনস থ্রোর তো বললাম, আরেকবার এখানে লিখে দিই, স্টোনস থ্রো তো ওখানেই থাক, এটা মানানসই হবে না। বেশ, আচ্ছা, এ রেজার, হ্যাঁ একটা খুরের রেজার্স এজ, কিনারা, তো এগুলো তাদের স্পেস কে বোঝাচ্ছে। তো এগুলো হয়, আমি এগুলোকে এই কারণে ডিটেইল লিখে দিচ্ছি কারণ এরর কারেকশন হিসেবে দিয়ে দিল এ বোটস লেন্থ। হ্যাঁ, এ বোটস লেন্থ, তোমার মাথায় ঢুকবে যে বোট তো নন লিভিং, তাহলে স্যার বলেছিল নন লিভিং এর অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি চিহ্ন হয় না, অফ হয়, দা লেন্থ অফ দা বোট হয়, কিন্তু না, এই বোট এটা একটা স্পেস কে বোঝাচ্ছে, বোটের লেন্থ কে বোঝাচ্ছে, স্পেস কে, তো কোনো স্পেস কে ইঙ্গিত করে বা কোনো ভ্যালু কে ইঙ্গিত করে এরকম অধিকারের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ করা যায়। এটাই লাস্ট কনসেপ্ট।
তাহলে অ্যাপোস্ট্রফি শেষ হবে। কেস 4, কেস 4 এ কি হবে দেখো, কেস 4টা বলছে ব্যাক টু ব্যাক, আচ্ছা দাঁড়াও বেশ লিখেই দিই আর তোমাদেরকে ধরবো না। ব্যাক টু ব্যাক দুটো নাউন মানে পর পর, ব্যাক টু ব্যাক মানে পর পর, পর পর দুটো নাউন এর অ্যাপোস্ট্রফি এটা হচ্ছে পয়েন্ট, পরপর দুটো নাউনের অ্যাপোস্ট্রফি। কি ব্যাপারটা দেখো দেখি, ধরো বললাম যে মাই আঙ্কেলস সেক্রেটারিজ ওয়াইফ, দুটো পরপর দেখো, আঙ্কেল নাউন, সেক্রেটারি নাউন, ঠিক আছে, তার মাথায় অ্যাপোস্ট্রফি, মাই আঙ্কেলস সেক্রেটারিজ ওয়াইফ ইজ ভেরি অনেস্ট। বলো তো সঠিকটা কি হবে, তোমাদের মুখ থেকে শুনি। এটা কি ঠিক? তোমরা কি এরকম দেখেছো বা লিখো? এটা কিন্তু লিখবে না, এক্ষেত্রে কিন্তু ভুল বার্তা যাবে। এখানে ওয়াইফটা কার? ওয়াইফটা হচ্ছে সেক্রেটারির। আচ্ছা শুনতে পাচ্ছ তো নাকি আমি বুঝতে পারছি না? ক্লাস চলছে? হ্যাঁ স্যার, পাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলছি, হ্যাঁ এটা কারো জানা থাকলে বলতে পারো। যদি ধরো তুমি এরকম লিখো তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো, ঘটনাটা হয়ে যাবে যে ওয়াইফটা এখানে আছে সেটা আঙ্কেলেরও ওয়াইফ, সেক্রেটারিরও ওয়াইফ, মানে একদম কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝতে পারছো তো? তো সেক্ষেত্রে আমাদেরকে এটা কিন্তু চেঞ্জ করে লিখতে হবে। মানে চেঞ্জ মানে কি রকম করে চেঞ্জ করব বলে দিচ্ছি। এখানে তোমাকে লিখতে হবে দ্য ওয়াইফ অফ, মানে ওয়াইফটাকে আগে টানো, দ্য ওয়াইফ অফ মাই আঙ্কেলস সেক্রেটারি। দেখো এবার আঙ্কেলের অ্যাপোস্ট্রফি এস, আঙ্কেলের অধিকার কার উপর রয়েছে? সেক্রেটারির উপর রয়েছে। এবার ঠিক হলো, ইজ ভেরি অনেস্ট, আমি লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম। হ্যাঁ তোমাকে এইভাবে লিখতে হবে, পর পর দুটো নাউনের, ওই জন্য বললাম ব্যাক টু ব্যাক, পর পর দুটো নাউনের অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, তখন তোমাকে এরকম ঘুরিয়ে একটা অফ সিস্টেম দিতে হবে একটাতে, আর একটাতে অ্যাপোস্ট্রফি এস সিস্টেমটা দিতে হবে। তাহলে কি হয়ে গেল? দ্য ওয়াইফ অফ মাই আঙ্কেলস সেক্রেটারি ইজ ভেরি অনেস্ট। তাহলে এখানে জিনিসটা মানানসই হবে এইভাবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আর একটা জিনিস, বেশ আর নেই, এই কনসেপ্ট শেষ এখানেই। হ্যাঁ মানে এইটা বলতে চাইছিলাম, এখানে লিখে দিই উপরে। কখনো এরকম হবে না, আলাদা করি, যে আমার আঙ্কেল, ইংলিশ অ্যান আঙ্কেল অফ মি, এটা কিন্তু ভুল। অ্যান আঙ্কেল অফ মাইন, এখানে পজিটিভ প্রোনাউন বসবে, এটা প্রোনাউন চ্যাপ্টার ডিটেইলে বলবো, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো এর বদলে মাই আঙ্কেল, নরমালি বলো আমার আঙ্কেল, ইংরেজি মাই আঙ্কেল। অ্যান আঙ্কেল অফ মি লেখা যাবে না, মানে কেন বললাম বলো তো, আমার অধিকার বোঝাচ্ছে তো, আমার কাকা, তো অধিকার বোঝাচ্ছে বলে অনেকে তুমি এরকম করে হয়তো লিখতে যাবে, তো সেটা ভুল হয়ে যাবে, বা পরীক্ষা যদি দিয়েও দেয় ওই জন্য লিখে দিলাম। অ্যান আঙ্কেল অফ মি নয়, অ্যান আঙ্কেল অফ মাইন বলবে হয়তো, কিংবা বলবে মাই আঙ্কেল ইজিলি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, নাউনের অ্যাপোস্ট্রফি চ্যাপ্টার। নাউন খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে গেলাম, নাউনের মেন মেন জায়গাগুলো হয়ে আসছে, হয়তো আর খুব 3টে ক্লাস হবে সম্ভবত। একটা নাউনের নাম্বার আছে, নাউনের জেন্ডার আছে, ওইগুলো তো বেশিক্ষণ লাগবে না, ওইগুলো আমি রেডি করাই থাকবে, ঝটাঝট বলে দেবো। কিছু ইম্পর্টেন্ট নাউন রয়েছে, যে নাউনগুলো শেষে এস লেগে গেলে বা সিঙ্গুলার প্লুরাল দুরকম ভাবে কাজ করতে পারে, এই ধরনের কিছু রয়েছে, পরের দিন ক্লাসে বলবো। আর আজকে আজকে আমি এই যে দেখতে পাচ্ছ, এটা আমি গ্রুপে দিয়ে দেবো। আমাদের প্রিপারেশন হয়েছিল ফরের, ইন্ডিভিজুয়াল ব্যবহারগুলো হয়ে গেছিল, ফরের ব্যবহার হয়ে গেছিল, ফর দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন একটা গল্পের মতো করে যাতে মনে থাকবে বলে লিখে দিয়েছি। যার যেমন ভাবে ইচ্ছা গল্পের ছলে মনে রাখতে পারো, বা যার মুখস্থ বিদ্যা এমনি নর্মালি মুখস্থ করতে পারো, যার যা ভালো লাগে। আমি এটা বানাচ্ছিলাম তাই তোমাদেরকে দিয়ে দিলাম, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই পিপিটিটার সাথে। আর আমাদের আগের দিন প্রিপারেশনের কিছু কনসেপ্ট হয়েছে, পরের দিন আবার প্রিপারেশন শুরু হবে, কিছুটা কাউন্ট করাবো। স্যার আগের স্লাইডটা একবার দেখান। এটা এর আগে, হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আর তোমরা কি আগেরটা তোমাদের সেক্রেটারিতে
আর তোমাদের কিন্তু বারবার করে বলছি ওই প্র্যাকটিস সেট যেটা আমি আমার টেলিগ্রামে দিচ্ছি লিঙ্কটা, যারা জয়েন হওনি আমার কাছে লিঙ্ক নিয়ে জয়েন হয়ে যাও, দিয়ে ওগুলোকে তুলতে থাকো। এই মুহূর্তে হুট করে এক্সাম দিয়ে দিলে, এসএসটি পিটি বা বাকি এক্সাম দিয়ে দিলে, বা সামনে যারা এমটিএস এক্সাম দেওয়া তাদের জন্য কিন্তু ওইগুলো খুবই খুবই হেল্পফুল। ওইগুলো থেকে কিন্তু অন্তত খাতায় তুলে রাখো, ব্যাখ্যাগুলো লিখে রাখো, তারপরে এই থিওরি গুলো হতে হতে দেখবে তখন বুঝতে পারবে, হ্যাঁ তাই তো স্যার ওখানে এই ব্যাখ্যাটা এরকম বলেছিল। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, স্যার বলছি চলো আজকে সেক্রেটারিটা তো হ্যাঁ, অ্যাপোস্ট্রফি নেই, বলছি সেক্রেটারিটা অ্যাপোস্ট্রফি নেই তো, যেটা না লাস্টে লিখলেন। না না না, দ্য ওয়াইফ অফ মাই আঙ্কেল সেক্রেটারি, শুধু সেক্রেটারি, ওটা ইজ আছে পাশে। এটা ইজ আছে, আচ্ছা, হ্যাঁ, ইজ ভেরি অনেস্ট, ঠিক আছে। এইভাবে লিখ। বেশ, চলো আজ এতটাই থাকলো, আবার বুধবার দিন ক্লাস হবে। ওকে, গুড নাইট প্রত্যেককে। হ্যাঁ, গুড নাইট স্যার। গুড নাইট স্যার।